SSD অফিসিয়াল। যেদিন আমার স্ত্রী অন্য জেলায় পোস্টিং হওয়ায় সরকারি চাকরি ছেড়ে এলো, সেই খবরটা শুনে আমার মাথা খারাপ হয়ে গেল। সেদিন ওকে খুব মেরেছিলাম, এত মেরেছিলাম, মন চেয়েছে ওকে খুন করে ফেলি। মরতেও যেতে পারত, কিন্তু আমার ভাগ্য ভালো, তাই এত মারার পরও মরেনি। আসলে মরতে তো খুব বেশি চোট আঘাতের দরকার হয় না। কপাল খারাপ থাকলে ফুলদানির আঘাতেও মানুষ মরে যায়। 2 দিনের ডেঙ্গুতেও লোকে 2 দিনে নাই হয়ে যায়। আমি সেই মারের পর ভেবেছিলাম দুনিয়া কি ও সেটা বুঝবে। এবার অত্যন্ত আমার দিক থেকে ও মুখ ফেরাবে, একটু হলেও অভিমান করবে। বাপ মাকে ডেকে 2-4 দিনের জন্য হলেও বাপের বাড়ি যাবে। আমি একটু গা ছেড়ে হালকা হব। আমি ওকে মেরে নাক মুখ ফাটিয়ে দিই। ঠিক কতগুলো ঘুষি লাথি মেরেছি নিজেরও মনে নেই। মনে আছে, চোর পেটানোর মতন অমন মার খেলে একটা পুরুষেরও সুস্থ হতে সপ্তাহখানিক সময় লাগে। সেদিন মারামারির পর রাগে আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে একটা শার্ট গায়ে বাসা থেকে বের হয়ে গেলাম। ও মরলো কি বাঁচলো ফিরেও দেখলাম না। অনেক রাতে বাড়ি ফিরে এলাম। এক্সট্রা চাবি দিয়ে বাসায় ঢুকে দেখলাম সবকিছু ঠিক আছে। টেবিলে আমার জন্য খাবার রাখা আছে, শুধু একটাই চেঞ্জ। আগের মতন 10-20 বার ফোন করে কখন ফিরবা বলে আজ বিরক্ত করেনি। কলিং বেল দেয়া মাত্র লাফাতে গিয়ে দরজা খোলেনি। আজ তো চাবি সাথেই ছিল, বেল বাজাইনি। দেখলাম ও একটা কাঁথা মুড়ি দিয়ে খাটের এক কোণায় গুটিসুটি মেরে শুয়ে আছে। আমার মাথা ঠান্ডা হলেও পুরোপুরি শীতল হয়নি। ওকে ঘরে দেখে বরং বিরক্ত লাগছে। আমি কাপড় পাল্টে টেবিলে সাজিয়ে রাখা ভাত খেয়ে অন্য রুমে গিয়ে শুয়ে পড়লাম। ওর পাশে ঘুমালে আমার আবার বিরক্ত লাগবে। বিরক্তি যখন যায়নি, তখন যে কোনো মুহূর্তে সেই বিরক্তি আবার রাগে পরিণত হতে পারে। তাই ঝুঁকি নিলাম না, নিজেকে নিয়ন্ত্রণ করতেই আলাদা রুমে ঘুমালাম। রাত বিরাতে প্রতিবেশীরা মারপিটের শব্দে চলে আসলে খুব খারাপ দেখাবে। আমাদের বিয়েতে যে 2 লাখ টাকা ওর বাপ যৌতুক দিয়েছিল, ওর সরকারি চাকরি নিতে আমি ওই টাকাটাই ঘুষের জন্য দিয়ে দিয়েছিলাম। আর ও কিনা অন্য জেলায় থাকতে হবে বলে আমাকে না বলে চাকরি ছেড়ে এসেছে। যদিও ও জানে, আমাকে জানালে আমি চাকরি ছাড়তে দিতাম না, ওকে সেখানে বাসা ভাড়া নিয়ে থাকতে বাধ্য করতাম। কিন্তু ওই পাগল নারী কিভাবে বুঝবে এই দ্রব্যমূল্যের এই যুগের সংসার একজনের চালানো কত কঠিন। এটুকু বলে ভদ্রলোক থামলেন। আমি আরো শোনার জন্য ওনার মুখের দিকে তাকিয়ে আছি। উনি সামনে থাকা গ্লাস থেকে একটু পানি খেলেন, তারপর আবার বলতে শুরু করলেন। আমার স্ত্রী খুব ভালো মানুষ। বিয়ের পর থেকে ও কোনোদিনই আমার কাছে কিছু আবদার করতো না। আমার কাছে এটা স্বাভাবিক ব্যাপার লাগতো। কোনোদিন এসব নিয়ে ভাবিনি। ওর ছোট্ট একটা চাকরি ছিল, সকাল 7টায় যেত, দুপুর 12টার মধ্যে চলে আসতো। যে কয় টাকা বেতন পেত সেটা সংসারে খরচ করে ফেলত। আমি কোনোদিনই ওর টাকা পয়সার খোঁজ খবর রাখতাম না। মাসের বাজার নিজেই ইচ্ছে মাফিক করতাম। এরপর বাড়িতে যা যা লাগতো সব ওই কিনতো ওর টাকায়। 2-4 মাস পর টাকা জমিয়ে ও সংসারে টুকটাক ফার্নিচার কিনতো। চোখে দেখতাম ওর টাকা ঘুরে ফিরে আমার সংসারে খরচ হয়। তাই কখনো ওর বেতনের হিসাব চেয়ে ওর ছোট্ট স্বাধীন জগৎটা নষ্ট করতে চাইতাম না। নিজের জন্য কখনো শাড়ি চুড়ি জামা এসব কিনতো না। 2-3টা ড্রেস পরতে ফ্যাকাশে করে ফেলতো। নিজে কিনতো তো নাই, আবার আমাকেও কিনে দিতে বলতো না। এগুলো তখন খেয়াল করিনি, কিন্তু এখন খুঁটিনাটি সব মনে পড়ে। আমার জন্মদিন, আমাদের বিবাহবার্ষিকী, এসব ও খুব আগ্রহের সাথে মনে রাখত। আমার সব রকমের প্রিয় খাবারগুলো রান্না করে সবসময় ফ্রিজে রাখত।
ওর এত সব অতিরিক্ত যত্ন পেতে পেতে আমি এসব স্বাভাবিকভাবে নিতে লাগলাম। ভাবলাম এই যত্ন আমার পাওনা, আমার সাথে এমন আচরণ হওয়াই উচিত। ভাবনাটা এমন ছিল আমার। আমি ওর স্বামী হয়ে ওকে ধন্য করেছি। শুরুর দিকে এত কেয়ারিং আমার ভালোই লাগতো। আমি নবাবের মতন ঘরে আচরণ করতাম, আর ও দাসীর মতো ছিল। আমার মনের পাখা মেলা শুরু হলো। কোনো ভয়, কোনো প্রশ্নের সম্মুখীন কোনোদিন হতে হবে না, এটা আমি বুঝতে পারলাম। আমার বিয়ের আগের সম্পর্কগুলির খোঁজ খবর নিতে শুরু করলাম। ওদের বিয়ে হয়ে গেছে, ওরা কেউ আর আমার প্রতি আগ্রহ নয়। বিষয়টা এগোতে লাগলো। আমি নিজের বেশভূষা সাজগোজের দিকে মনোযোগ দিলাম। নতুন প্রেমের প্রস্তুতি নিচ্ছি। এদিকে ফোন হাতে দেখলেই আমার স্ত্রী কিরমির করে। ভয়ে সরাসরি কিছু বলে না। কোনোদিন মোবাইল নিয়ে কিছু একটা বলেছিল, আমি ওকে চড় মেরেছিলাম। কি বলেছিল এতদিন পরে আর মনে করতে পারছি না। এরপর থেকে নিয়মিত আমার মোবাইল নষ্ট হতে লাগলো। মোবাইল সারাতে নিলে জানতাম মোবাইলে পানি ঢুকেছে। প্রতিবারই এমন হতো। আমি সংসারের খরচ কমিয়ে মোবাইল কেনা ও সারানোতে মনোযোগ দিলাম। এই কারণে বিভিন্ন উসিলায় আমি ওকে মারতাম। আসলে একবার যার উপর বিরক্তি চলে আসে তাকে অসম্মান করতে কোনো কারণ লাগে না। বিয়ের 4 বছর হয়ে গেছে, আমাদের কোনো বাচ্চা আসেনি। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই। আমার স্ত্রী ওরও বাচ্চার ব্যাপারে কোনো আগ্রহ দেখি না। আমার বাবা মা গত হয়েছেন, তাই আমার ভালো মন্দ বলারও কেউ নেই। আমার মনে হয় আমার স্ত্রীর কাছে আমি তার বাচ্চা। সকালে কখন উঠব, কখন কি খাবো, আমার কাপড় ধবধবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কয়টায় ফিরব, এসব ছাড়া ওর জীবনে আর কিছু নেই। কাজে গেলে 10 বার ফোন দিত, ওর জন্য বাধ্য হয়ে ফোন সাইলেন্ট করে রাখতে হতো। শুরুর দিকে তো গুগল ম্যাপ থেকে লোকেশনের স্ক্রিনশট দিতে হতো। এরপর মারতে মারতে এত মাথায় ওঠা বন্ধ হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, ও একটা রাতও কোথাও গিয়ে থাকতো না। বাপের বাড়ি আছে, বোনের বাড়ি আছে, কোথাও গিয়ে রাতে থাকতো না। আমি না গেলে কোথাও যেত না। রাগ করে কত দাওয়াত যে বাদ দিয়েছে। ওর ভাইয়ের বিয়েতে আমার কাজ ছিল বলে আমি রাতে থাকিনি। সবাই জোর করে ওকে রেখে দিতে চেয়েছিল। রাত 4টার সময় সে বাপের বাড়ি থেকে আমার কাছে চলে এসেছে। আমি ওর এই কাণ্ডগুলোতে অতিষ্ঠ হয়ে উঠছিলাম। দম বন্ধ লাগতো, হাপসাপ লাগতো। ওর থেকে পালাতে চাইতাম, কিন্তু দুষ্ট গ্রহের মতো ও আমার পিছে লেগে থাকতো, কোনো স্পেস রাখতো না। প্রায়ই আমি চেষ্টা করতাম কোনো বন্ধু বান্ধবের বাসায় রাতটুকু থাকতে, কিন্তু সার্কেলের সবাই এতদিনই বিয়ে শাদী করে সংসারের থিতু হয়ে গেছে। বিবাহিত লোক রাতে বন্ধুর বাসায় থাকা বন্ধুদের পরিবারের কাছে অশোভনীয় দেখায়। আমি খুব করে একটা প্রেমিকা পেতে চাইতাম। এই শহরে পতিতা পাওয়া সহজ, প্রেমিকা নয়। প্রেম হতে হলে সময় দেওয়া লাগে, কিন্তু আমার স্ত্রীর জন্য সেটিও সম্ভব নয়। এত মারধর করতাম, ও চেহারার ফোলা নিয়ে কাজে যেতেও লজ্জা পেত। এই ছোটই ও ছোটই ছুটি নিত, তবুও কোনোদিন ওর বাবা মার কাছে অভিযোগ জানাতো না। হঠাৎ একদিন অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ও সুসাইড করলো। সেইবার অনেক টাকা লেগেছিল ওকে সুস্থ করতে। পরে যে কোনোভাবে জানতে পারলাম এত যত্ন কোনো স্বাভাবিক মানুষ কাউকে করতে পারে না। এত অবহেলা অপমান সয়ে ভালোবেসে যাওয়া কোনো কমন বিষয় নয়, এটা মনের অসুখ। তারপর আরও জানা গেল ছোটবেলায় ওর মা বিদেশ চলে গিয়েছিলেন, সেটাও মেনে নিতে পারেনি। খুব ভালোবাসতেন যে দাদি, উনিও সেই বছর মারা গিয়েছিলেন। সেই থেকে মনে বেঁধেছে এই অসুখ, ভালোবাসার মানুষকে ধরে রাখার অসুখ। এই রোগ সহজে সারবার নয়। আমি আরও জানলাম
আমার স্ত্রী আমার পুরনো প্রেমের নতুন চারা গজানোর খবর জেনে গেছে। সত্যিই এর মধ্যে আমি পুরনো একজনের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার চেষ্টা করতাম। সেটা আরও ভালোভাবে করতে ওর সরকারি চাকরির সুযোগটা কাজে লাগাতে চেয়েছিলাম। আর আমার পরকীয়ার খবরের ধাক্কা ও নিতে পারেনি, সুসাইড করতে চেয়েছিল। বাড়ি ফিরে আমি নিজেকে নিয়ে বসলাম, অনেক ভাবলাম, মন স্থির করলাম যে আমি আমার স্ত্রীর পাশে থাকব। আমি বদলে গেলাম, এতটাই যত্ন কেয়ার করা শুরু করলাম যতটা ও আমাকে করত। কিন্তু আমার স্ত্রী স্বাভাবিক চুপচাপ হয়ে গেল, হুহা ছাড়া কিছুই বলতো না। যে মানুষটা আমার সাথে একটু কথা বলার জন্য মুখিয়ে থাকতো, সে এখন পাথরের মতো নীরব। নিয়মিত ডাক্তার দেখাই, ওষুধ বাড়ে কিন্তু রোগ সারে না। একদিন ও মাথা ঘুরে পড়ে গেল, বমিও হলো। মনে নতুন আশা ওকে দিল। সুখবরের খুব আশা নিয়ে ডাক্তার দেখালাম। আমাকে নির্বাক করে দিয়ে ওর ব্রেন ক্যান্সার ধরা পড়ল। ডাক্তার বললেন সর্বোচ্চ 15 মাস বাঁচবে। আমার দুনিয়াটা না নড়ে গেল। এখন আর আমি ওর কাছ থেকে পালাতে চাই না। আমার সারা জীবন ওর সাথেই কাটাতে চাই। হলো না, কথা বলতে পারতো কিন্তু আমার সাথে আর কথা বলে না। ও একটা রহস্য হয়ে আমার সামনে স্থির হয়ে রইল। আমি ওর অভিমান শীতলতা দূর করতে পারলাম না। ও একা একাই হাঁটতে যেত, পথের কুকুর খাওয়াতো। কুকুরের জন্য মায়া লাগলেও আমার উপর থেকে ওর অভিমান শেষ দিন পর্যন্ত অটুট ছিল। শেষের 2 মাস ওর যন্ত্রণা কমাতে ঘুম পাড়িয়ে রাখা হতো। আমি ওর কপালে হাত রাখলে ও বিড়বিড় করত, কিন্তু কথা বলতো না। 15 মাস পরেই ও মারা গেল। আমার মুক্তির স্বাদ পাওয়াটা উচিত ছিল, কিন্তু তা হলো না। আমার কলিজার একটা অংশ যেন কেউ খাবলে মেরে নিয়ে গেছে। এই অংশটায় প্রতিনিয়ত যন্ত্রণা হয়, রক্ত ঝরে। আমি এতক্ষণ বসে বসে ওই লোকটির কথাগুলো শুনছিলাম। খুব আফসোস হতে লাগলো সে আপুটির জন্য, যে একটা মানুষ এতটা ভালো হতে পারে, এতটা ভালোবাসতে পারে, এতটা ধৈর্য ধরতে পারে, এতটা পোড়া কপালে একটা মেয়ে, এত দুঃখ কষ্ট অভিমান নিয়ে একটা মেয়ে এই দুনিয়া থেকে চলে যেতে পারে। ভালোবাসার মানুষকে না সবসময় ভালোবাসতে হয়, সব সময় ভালোবাসতে হয়। যখন ভালোবাসার মানুষ হারিয়ে যায় তখন সবাই সে ভালোবাসার মানুষটার মূল্যটা বোঝে, থাকতে কিন্তু কেউ বোঝে না।